Assalamu alaikum, my dear students and the young learners. All of you are welcome to the second part of right form of verbs, which is called heart and soul of English language. Yeah, you have guessed the best. At this very moment, I wanna teach you about heart and soul of English. That means right form of verbs. Second part. It is known to all that some days ago I have just provided 15 rules based on right form of verbs. 15 structure, foundation or formation of verbs. And from that point of view, today we are going to discuss the second part of right form of verbs. So let's get started. Number one, the structure of tenses. Yeah, my dear guys, আমাদেরকে এই রাইট ফর্ম অফ ভার্বস ক্যাপচার করতে হলে টেন্সের যে 12টি স্ট্রাকচার আছে এগুলো আমাদেরকে ফলোপ করেই বলতে হবে। তোমরা জানো আমাদের টেন্সের 12টি স্ট্রাকচার কি? অবশ্যই জানো। আর যদি না জেনে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে সর্বপ্রথম এই টেন্সের যে জেনারেল 12টি স্ট্রাকচার বা রুলস রয়েছে এগুলো অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে। দেন all of you will be able to realize the next rules of right form verbs. Otherwise the topics will appear in front of you like riddles or puzzles. তোমরা যদি টেন্সের প্রথম 12টা সাধারণ রুলস বেস স্ট্রাকচার না জানো তাহলে রাইট ফর্ম ভার্বস তোমাদের কাছে গোলক ধাঁধার মতো মনে হবে, অর্থাৎ অন্ধকারে ডিল ছোড়ার মতো অবস্থা হবে। সেজন্য from my core effort I'll just suggest you don't delay, memorize the 12 structure of tenses at any cost. For example, আমি যদি তোমাদেরকে বলি give me the structure of past perfect tense, you have to answer very perfectly without thinking that subject plus auxiliary verb have or has plus মূল ভার্বের first participle form plus object, and the structure is called past present perfect tense. Okay, আমি যদি তোমাদেরকে বলি give me the example of present continuous tense, যেমন আমরা এখন ইংরেজিতে একটি ক্লাস করছি। Now we are discussing about right form of verbs. At this very moment we are discussing on right form of verbs. এই যে আমি বললাম সাবজেক্ট, একটা অক্সিলারি ভার্ব এম জুড়ে দিলাম, তারপর মূল ভার্বের শেষে আইএনজি যোগ করলাম এবং এক্সটেনশন লিখলাম অর্থাৎ অতিরিক্ত অংশ। তাহলে এম ইজ আর সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এম ইজ আর প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। অনেক সময় অবজেক্ট না থাকে এক্সটেনশনও থাকতে পারে, তখন তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমাদের আরও ভালোভাবে বোঝার জন্য আমি আরও কিছু এক্সাম্পল প্রোভাইড করতে পারি, যেমন আমার শখ বাগান করা, মাই হবি ইজ গার্ডেনিং। অধিকাংশ স্টুডেন্ট গ্যাস করবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নো, নেভার, নট অ্যাট অল, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। কেন? কারণ এখানে গার্ডেনিং আমাদের অবজেক্টের কাজ করতেছে, আর আমরা জানি একটা বাক্যে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে সবসময় নাউন বা প্রোনাউন বসে। মাই হবি ইজ গার্ডেনিং, এই বাক্যটা হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কেন বলি নাই? কারণ এটা আমাদের রুলসটা ফলো করেনি। একটা বিভার্ব বসেছে, এই বিভার্বটা এখানে প্রিন্সিপাল ভার্বের কাজ করতেছে, সেই জন্য এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে,
নাম্বার 2, সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে অ্যাকশন ভার্বের শেষে এস অথবা ইএস অথবা আইএস যোগ করতে হবে। সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে অ্যাকশন ভার্ব অর্থাৎ আমাদের যে মেইন ভার্ব আছে অ্যাকশন ভার্বের শেষে এস অথবা ইএস অথবা আইএস আমরা যোগ করব। তোমার প্রশ্ন হতে পারে 3টে অপশান রয়েছে, কোনটা যোগ করব? হ্যাঁ, আমি গত ক্লাসে বলেছিলাম, রাইট ফর্ম ভার্বসের ফার্স্ট ক্লাসে আমি তোমাদেরকে ডেলিনেট করেছিলাম। আমাদের ভার্বের শেষে যদি থাকে ও, এক্স, জেড, এস, ডাবল এস, এস এইচ, সিএস এই 7টা সাইন থাকে এবং চ বর্ণের মতো উচ্চারিত হয়, সেক্ষেত্রে ওই ভার্বের শেষে আমরা কি যোগ করব? আমরা ইএস যোগ করব। আচ্ছা, আর এস কখন যোগ করব? এই 7টা সাইন যদি না থাকে সেক্ষেত্রে আমরা শুধু এস যোগ করব। তাহলে আইএস কখন যোগ করব? আমাদের যে সকল ভার্বের শেষে ওয়াই থাকবে, ওয়াই থাকবে, ওই ওয়াইটা উঠে গিয়ে সেই জায়গায় আই বসবে এবং ইএস হবে। যেমন ক্রাই, CRY ক্রাই, ক্রাইয়ের শেষে ওয়াই আছে, ওয়াইটা উঠে এখন ক্রাইজ হয়ে যাবে, ক্রাইজ। যেমন আমাদের আছে ডাই, তাহলে ডাইয়ের এখানে হবে ডাইজ, DIES, ডাইজ। এখন এই যে আমরা ওয়াইটাকে অমিট করতেছি, আইএস যোগ করতেছি, এটার কিছু বেশ নিয়ম কানুন অবশ্যই রয়েছে। তবে যে সকল ভার্বের শেষে ওয়াই থাকবে এবং ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকবে সেই সকল ভার্বের শেষে ওয়াইটা উঠে গিয়ে সেই জায়গায় আমাদেরকে আই বসাতে হবে এবং ইএস যোগ করলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যাবে। তবে যে সকল ভার্বের শেষে ওয়াই রয়েছে কিন্তু তার আগে আরও একটা বাউল আছে, এক বা একাধিক বাউল থাকবে, সেক্ষেত্রে আমাদের ওয়াইটা উঠবে না, ওয়াইটা থাকবে, আমরা জাস্ট কি করব? আমরা জাস্ট এস যোগ করব। যেমন FLAY, ফ্লে, ওয়াইয়ের আগে এ আছে, লক্ষ্য করো বন্ধুরা, তাহলে আমরা ওয়াইটা উঠাতে পারবো না, জাস্ট এস যোগ করে দিব, ফ্লেজ। এখন এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেছে, সিঙ্গুলার ভার্ব হয়ে গেল। কিন্তু CRY ক্রাই, এখানে আমাদের ওয়াই আছে কিন্তু ওয়াইয়ের আগে আমাদের আর কোনো বাউল নেই, সেক্ষেত্রে আমরা এখন ক্রাইসটাকে লিখবো CR, ওয়াইটা উঠে গিয়ে আই এবং ইএস যোগ করতে হবে, ক্রাইস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট ওয়ান, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে এবং আমাদের সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। আমাদের মনে রাখতে হবে, নাউনের শেষে আমরা যদি নাউনের শেষে এস বা ইএস যোগ করি তখন ওই নাউনটা প্লুরাল হয়, কিন্তু আমরা যদি ভার্বের শেষে এই যে এস, ইএস, আইএস যোগ করি তখন ওই ভার্বটা সিঙ্গুলার হয়। এই কথা আমাদের ভুলে গেলে চলবে না, এই কথাটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমাদের ভার্বও সিঙ্গুলার হবে এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় আমাদের ভার্বও প্লুরাল হবে। ফর এক্সাম্পল বলা হচ্ছে আই আম ফাইন, আমি ভালো আছি। এখন দেখো এখানে আইয়ের সাথে এমটা বসেছে, নিজের সম্পর্কে যখন বলা হচ্ছে, কিন্তু এখানে অনেক সময় তুমি কনফিউজ হয়ে যেতে পারো যখন বলা হবে আই আমার চাচা, আই ইজ মাই আঙ্কেল। এখানে আই সম্পর্কে বলা হচ্ছে, আমার সম্পর্কে না। যখন মাইসেলফ বা নিজের সম্পর্কে বলা হয় তখন আইয়ের সাথে এম বসে, কিন্তু যখন নিজের সম্পর্কে বলা না হয় তখন আইটা আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যায়। যেমন আই ইজ দ্য 9th লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, আই হচ্ছে ইংরেজি বর্ণমালার 9মতম বর্ণ। এখানে আই সম্পর্কে বলা হচ্ছে আই ইংরেজি বর্ণমালার 9মতম বর্ণ, নিজের সম্পর্কে বলা হচ্ছে না, দ্যাটস ওয়াই আইয়ের সাথে এখানে ইজ হবে। কিন্তু যখন বলা হচ্ছে আম এক্সট্রিমলি ফন্ড অফ ইটিং ড্রাই ফুড, এখানে নিজের সম্পর্কে বলা হচ্ছে, সেজন্য আমরা এম বসিয়েছি। ওকে, নেক্সট ওয়ান, ফর দুইটি অ্যাকশন ভার্ব থাকলে দ্বিতীয়টি আমাদের কি হবে? দ্বিতীয়টি আমাদের নন ফিনিট হবে। ফর দুটি অ্যাকশন ভার্ব থাকলে দ্বিতীয়টি আমাদের নন ফিনিট হবে। ফর এক্সাম্পল, আই হ্যাভ জাস্ট স্টার্টেড ইউজিং কম্পিউটার, স্টার্ট ইউজ একসাথে দুইটা অ্যাকশন ভার্ব, তাহলে দ্বিতীয়টির সাথে আমরা এখানে ম্যাচিং করে আইএনজি যোগ করেছি, আই হ্যাভ জাস্ট স্টার্টেড ইউজিং কম্পিউটার। এখন বলা হচ্ছে নন ফিনিট হয়, নন ফিনিট ভার্ব আমাদের জানতে হবে।
নন ফিনিট ভার্ব অর্থ হচ্ছে অসমাপিক ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়া কার্য সম্পাদন করতে পারে না কিন্তু সেন্টেন্সের অন্য আরেকটা ক্রিয়াকে স্বতঃস্ফূর্তভাবে কার্য সম্পাদনে সহযোগিতা করে থাকে, সাহায্য করে থাকে, তাকে নন ফিনিট ভার্ব বলে। আমরা আগেই জেনেছি নন ফিনিট ভার্ব 3 প্রকার: ইনফিনিটিভ, জারান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভ টু সহ ভার্বের প্রেজেন্ট ফর্মকে ইনফিনিটিভ বলা হয়, এটা আমরা আগেই জেনেছি। জারান্ড ভার্বের প্রেজেন্ট ফর্মে শেষে আইএনজি যুক্ত হয়ে যখন ওই ভার্ব নাউনের কাজ করে তাকে জারান্ড বলে, এটাও তোমরা জেনেছ। 3 নাম্বার পার্টিসিপল, ভার্বের যেই রূপ একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ সম্পন্ন করে। ভার্বের যেই রূপ একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ সম্পন্ন করে, কখনো অ্যাডভার্বের কাজও সম্পন্ন করতে পারে, তাহলে ভার্বের যেই রূপ একই সাথে 2টা কাজ করে তাকে পার্টিসিপল বলা হয়। পার্টিসিপল আবার 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের শেষে আইএনজি যোগ হবে, আর ফার্স্ট পার্টিসিপল মানে ভার্বের ফার্স্ট ফর্মটায় ভার্বের আমাদের যে ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে তা হবে। এবং পারফেক্ট পার্টিসিপল কি? পারফেক্ট পার্টিসিপল হচ্ছে আমাদের হ্যাভিংয়ের পরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, তখন তাকে পারফেক্ট পার্টিসিপল বলা হয়। ওকে, দেন লিসেন টু মি। টু বি, হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল হ্যাভ, উইল হ্যাভ, গ্যাট, গট, বিং, এই 10টি ভার্বের পর সবসময় বি3 হবে। বি3 কি? ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মকে আমরা বি3 হিসেবে এখানে ধরে নিলাম। টু বি, হ্যাভিং, বিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল হ্যাভ, উইল হ্যাভ, গ্যাট, গট, এই 10টা ভার্বের পর আমাদেরকে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। এই যে একটু আগে আমি বললাম হ্যাভিংয়ের পর বি3 হয়, এই হ্যাভিংটা আমাদের পারফেক্ট পার্টিসিপল থেকে এসেছে, এই বিংটা আমাদের প্যাসিভ ভয়েস থেকে এসেছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড এটা আমাদের ফার্স্ট পারফেক্ট টেন্স থেকে এসেছে, এই দুইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে এসেছে, শেল হ্যাভ, উইল হ্যাভ এই দুইটা ফিউচার পারফেক্ট টেন্স থেকে এসেছে, গ্যাট, গট এগুলাকে আমরা কজেটিভ ভার্ব বলি, এই গ্যাট, গট এটা কজেটিভ ভার্ব থেকে এসেছে। এখন এই 10টি ভার্বের পর সবসময় আমাদেরকে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। টু বি দ্বারা কি বোঝাচ্ছে? টু বি দ্বারা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই 5টা টু বি ভার্বকে ইন্ডিকেট করা হচ্ছে, অর্থাৎ আমাদের যে অক্সিলারি 10টা ভার্ব আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার 5টা চলে গেল, তারপরে রয়েছে আমাদের শেল বি, উইল বি, তারপরে আছে বিন, বিং এবং টু বিটা আমাদের কোথায় আসে? হ্যাঁ, আমাদের এই বিটা আসে আমরা যখন ইম্পেয়ারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করে থাকি তখন আমাদের এই টু বিটা অতিরিক্ত নিয়ে আসতে হয় ভয়েস চেঞ্জ করার জন্য। এটা আমাদের ইম্পেয়ারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ থেকে এসেছে। এবং আমরা অন্যান্য আমাদের যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে সেই ক্ষেত্রে আমরা এটাকে টু বি হিসেবে 5টা বি ভার্ব কল্পনা করতে পারি। তাহলে এই 10টা ভার্বের পর আমাদের সর্বদা মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। যেমন বাবা এইমাত্র বাড়ি এসেছেন, ফাদার হ্যাজ জাস্ট কাম হোম, তাহলে কাম আমাদেরকে এখানে হ্যাভ থাকার কারণে বা হ্যাজ থাকার কারণে ফাদার হ্যাজ জাস্ট রিচড হোম, বাবা এইমাত্র বাড়ি পৌঁছেছেন। কারণ হ্যাজ থাকার কারণে আমরা রিচের ফার্স্ট পার্টিসিপল রিচড লিখেছি। ফাদার হ্যাজ জাস্ট রিচড হোম, এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাইন হচ্ছে হ্যাভ হ্যাজ থাকবে। হ্যাভ হ্যাজের পরে আমাদেরকে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। নট অনলি হ্যাভ হ্যাজ বাট অলসো all the 10 verbs before after all the 10 verbs we have to use B3 of verb. Then বাক্যটি প্যাসিভ ভয়েস হলে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে এবং অক্সিলারি ভার্বের পর B3 হবে। বাক্যটি প্যাসিভ ভয়েস হলে টেন্স অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্বের B3 হবে। তোমাদের প্রশ্ন হতে পারে প্যাসিভ ভয়েস কি? আমরা জানি যে বাক্যে ক্রিয়াপদ হচ্ছে আমাদের মুখ্য, যে বাক্যে ক্রিয়াপদ বা ভার্বই হচ্ছে মুখ্য ওই সকল বাক্যকে প্যাসিভ ভয়েস বলা হয়। আর যে বাক্যে সাবজেক্ট বা কর্তাই হচ্ছে মুখ্য তাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়। যেমন আমরা যদি বলি দ্য বয়েজ আর ইটিং রাইস, হ্যাঁ তোমরা হয়তো বলবে শুধু বয়েজেরা ভাত খায়, হ্যাঁ বয়েজেরা খেলা করে আর কেউ কি কিছু করে না। আচ্ছা, তাহলে আমরা অন্য একটা এক্সাম্পল এখানে অবতারণা করতে পারি।
আই নো দ্য ম্যান টু দ্য ব্যাকবোন, আমি লোকটাকে হাড়ে হাড়ে চিনি। আই নো দ্য ম্যান টু দ্য ব্যাকবোন, আমি লোকটিকে হাড়ে হাড়ে চিনি। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। এটাকে যখন আমরা প্যাসিভ করব তাহলে আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্ট হচ্ছে দ্য ম্যান। দ্য ম্যান ইজ নোন টু মি টু দ্য ব্যাকবোন। দ্য ম্যান ইজ নোন টু মি টু দ্য ব্যাকবোন। এভাবেও বলা যায় দ্য ম্যান ইজ নোন টু দ্য ব্যাকবোন মি। মিটা আমরা পরেও লিখতে পারি। টু দ্য ব্যাকবোন এটা একটা ফ্রেজ ওয়ার্ড, এটা আমরা মাঝে লিখতে পারি, শেষে লিখতে পারি, এটাতে কোনো অসুবিধা নেই। এখানে ফ্যাক্ট হচ্ছে দ্য ম্যান অবজেক্টটা সাবজেক্ট হয়েছে। এখন আমাদের বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য আমরা ইজটা চুজ করেছি। দ্য ম্যান ইজ, নো এর ফার্স্ট পার্টিসিপল আমরা নোন লিখেছি। নোনের সাথে টু হয় যখন আমাদের ভার্বটা গ্রুপ ভার্ব হয়ে যাবে, তখন আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রেপোজিশন অবশ্যই চয়ন করতে হবে। আমি আবার বলছি, আমাদের ভার্বটা যখন গ্রুপ ভার্ব হয়ে যাবে তখন ওই গ্রুপ ভার্বটা সুনির্দিষ্ট একটা প্রেপোজিশন গ্রহণ করবে, সেজন্য আমাদের নোনের সাথে টু হচ্ছে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। বাক্যটি যদি ভয়েস চেঞ্জ আমাদের প্যাসিভ ভয়েস হয়, বাক্যটি আমাদের প্যাসিভ ভয়েস হলে ওই বাক্যে আমরা সর্বদা বি থ্রি লিখবো এবং টেন্স অনুযায়ী একটি অক্সিলারি ভার্ব লিখব। তাহলে আমরা এটা ক্লিয়ার হতে পারি যে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কাজ করে না, কারণ বস্তু কাজ করতে পারে না। তাহলে যে সকল বাক্যে সাবজেক্ট বা কর্তা লেজি থাকে, ইনঅ্যাক্টিভ থাকে, তাকে প্যাসিভ ভয়েস বলে। অনেক সহজ। যে বাক্যে সাবজেক্ট বা কর্তা লেজি বা ইনঅ্যাক্টিভ থাকে তাকে প্যাসিভ ভয়েস বলে। আর যে বাক্যে সাবজেক্ট বা কর্তা ইন্ডাস্ট্রিয়াস থাকে, অ্যাক্টিভ থাকে, কর্মটা থাকে, তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। ওকে, দ্য লাস্ট ওয়ান, হোয়াইলের পর বি ফোর হয়। বি ফোর বলতে আমরা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল পেয়েই বুঝে থাকি, তোমরা আগেই জেনেছ। হোয়াইলের পর বি ফোর হয় এবং হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমাদেরকে বাক্যটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। হোয়াইলের পর ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে এবং হোয়াইলের পরপর যদি ঠিক সাবজেক্ট চলে আসে তখন ওই বাক্যটা আমাদের ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। আর এই বাক্যটা অবশ্যই আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের সাইন, আর যে অংশটা থাকবে পরবর্তী অংশটা আমাদেরকে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। ফর এক্সাম্পল, হোয়াইল গোয়িং টু মার্কেট, যখন বাজারে যাচ্ছিলাম। হোয়াইলের পরে ভার্ব গোয়িং। হোয়াইল গোয়িং টু মার্কেট আই স এ ডেড কাউ, যখন বাজারে যাচ্ছিলাম তখন আমি একটি মরা গরু দেখেছিলাম। এখন হোয়াইল গোয়িং টু মার্কেট এটা একটা আমাদের ফ্রেজ ওয়ার্ড, শব্দগুচ্ছ। যখন বাজারে যাচ্ছিলাম তখন কি হলো, আই স এ ডেড কাউ। তাহলে পরের অংশটা আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। এখন আমরা বলবো হোয়াইলের পরে সাবজেক্ট দিয়ে। হোয়াইল উই ওয়ার ভিজিটিং দ্য কক্সবাজার, যখন আমরা কক্সবাজার ভ্রমণ করছিলাম। উই স আ টেরাইবল অ্যাক্সিডেন্ট, আমরা একটা মর্মান্তিক দুর্ঘটনা প্রত্যক্ষ করেছিলাম। হোয়াইল উই ওয়ার ভিজিটিং কক্সবাজার, উই স আ টেরাইবল অ্যাক্সিডেন্ট। আশা করি বুঝতে পেরেছ। তাহলে হোয়াইলের পর ভার্বের শেষে আমাদের আইএনজি যোগ করতে হবে এবং হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে তখন ওই বাক্যের অংশটাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে এবং যেহেতু এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের সাইন, পরবর্তী অংশটা আমাদেরকে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। হোপফুলি all of you have enjoyed the video very much, which I have designed in the board and tried in heart and soul from my own point of view to help you to understand the topics. We are going to meet next class. Till then, take care. Assalamu alaikum.